Hello friends, welcome to my channel Dive Deep in You. PGCIL Junior Technician Trainee Electrician প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2018 পেপারের পার্ট 2 কোয়েশ্চেন সলভ নিয়ে চলে এসেছি, যেখানে কোয়েশ্চেন নাম্বার 21 থেকে কোয়েশ্চেন নাম্বার 40 পর্যন্ত আমরা সলভ করেছি। যদি তোমরা প্রিভিয়াস ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, গিয়ে দেখে নাও। অ্যাটমিক নাম্বার অফ কপার, এটা তো একদমই ইজি কোয়েশ্চেন। অ্যাটমিক নাম্বার জানতে দিয়েছে, তো অ্যাটম যেটা হচ্ছে কপারের অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 29। এটাকে যদি আমরা ভাঙি দেখো 2, 8, 18 and 1, দেখো ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু 1। ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু 1, তো এটা কিন্তু বলা আছে কি লেস দ্যান 4। ভ্যালেন্স ইলেকট্রন যদি লেস দ্যান 4 হয় তাহলে কিন্তু সেটা একটা কন্ডাক্টর হয়, আর যেহেতু একদম 1 রয়েছে তো এর কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনটা খুবই ভালো, তার কারণে কিন্তু কপার একটা গুড কন্ডাক্টর। ওকে, বুঝে গেল তাহলে রাইট আনসার কোনটা হলো 29। ওকে, নেক্সট। An electric current that periodically reverse is called, দেখো বলছে পিরিয়ডিক্যালি রিভার্স, সেটা হতে পারে যে কোনো ওয়েভ হতে পারে। সাপোজ অর্থাৎ পিরিয়ডিক্যালি রিভার্স, রিভার্স মানে কি? রিভার্স ইজ পোলারিটি, যেটা এখানে লেখা নেই পোলারিটি। ইলেকট্রিক কারেন্ট দ্যাট পিরিয়ডিক্যালি রিভার্স ইজ কল্ড, রিভার্স বলে কিন্তু কিছু বলা নেই, বাট আমাদের জেনে নিতে হবে সেটা হচ্ছে রিভার্স ইজ পোলারিটি। তো পোলারিটি সাপোজ ধরো আমাদের কাছে পরিচিত একটা ওয়েভ যেটা হচ্ছে সাইন ওয়েভ, যেমন হচ্ছে দেখো একটা টাইম ইন্টারভাল অন্তর অন্তর কিন্তু এ পোলারিটি চেঞ্জ করছে। ঠিক আছে, একটা টাইম অন্তর অন্তর কিন্তু এ কিন্তু পোলারিটি চেঞ্জ করছে। সেটা হতে পারে অন্য কোনো ওয়েভ, হতে পারে স্কোয়ার ওয়েভ, কিন্তু পোলারিটি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, পোলারিটি যদি চেঞ্জ করে তাহলে আমরা সেটা বলতে পারি কিন্তু অল্টারনেটিং ইন নেচার, অর্থাৎ এসি কারেন্ট। ওকে, ডিসি কারেন্ট কিন্তু পোলারিটি চেঞ্জ করে না, হতে পারে সে মানের পরিবর্তন করে কিন্তু পোলারিটি চেঞ্জ করে না, তখন কিন্তু সেটা হয়ে যাবে কি ডিসি। ডিসি কারেন্ট হতে পারে কেমন, যে যেমনটা দেখেছো তোমরা পালসেটিং ডিসি, এটাকে আমরা কি বলি? পালসেটিং ডিসি। পালসেটিং কারেন্টের কথা বলা আছে দেখেছো, কিন্তু পালসেটিং ডিসি, এটা হচ্ছে পালসেটিং ডিসি বলি আমরা। ওকে, এটা কিন্তু পোলারিটি চেঞ্জ করছে না, দেখো সব এটা পজিটিভ এটা পজিটিভ এটা পজিটিভ, নেগেটিভে কিন্তু কিছু নেই, এটা হচ্ছে পালসেটিং ডিসি। বাট পোলারিটি যখনই চেঞ্জ করবে, পোলারিটি যখনই চেঞ্জ করবে তখন কিন্তু হয়ে যাবে সেটা এসি এসি কারেন্ট। ওকে, নেক্সট। তাহলে কোয়েশ্চেন নাম্বার 23। কোয়েশ্চেন নাম্বার 23, দেখো ইন আ সিআরও, ইন আ সিআরও উইথ আ সুইপ টাইম, এটা কিন্তু খুব ভাইটাল একটা টার্ম, সুইপ টাইম অফ 10 ms অর্থাৎ মিলি সেকেন্ড অ্যাক্রস দ্য স্ক্রিন, দ্য অ্যাপ্রক্সিমেট হরিজন্টাল সটুথ ফ্রিকোয়েন্সি উইল বি। এখানে একটুখানি ভালো করে দেখবে, দেখো একটা জেনারেল ওয়েভ ফর্ম, একটা প্রথমে লিনিয়ারলি বাড়লো, তারপরে এইভাবে কমলো, কমার পরে আবার একটা জেনারেলি এরকম লিনিয়ারলি বাড়লো, আবার সেইটা কমলো। ঠিক আছে, তাহলে দেখো যতক্ষণ লিনিয়ারলি বাড়লো এইটুখানি টাইমকে বলা হয়, এইটুখানি যে টাইম, এই টাইমকে বলা হয় এটা হচ্ছে সুইপ টাইম। আর দেখো এইখান থেকে এই পর্যন্ত যেটা, এখান থেকে এই পর্যন্ত যেটা, এই যে টাইমটা, এই টাইমটাকে বলা হয় রিট্রেস টাইম, অথবা ফল ব্যাক টাইম অর রিট্রেস টাইম। রিট্রেস টাইম, তাহলে আমাদের বলে দিয়েছে কি, তাহলে আলটিমেটলি যদি আমরা শুধুমাত্র সুইপ টাইম নিয়ে একটা ফর্ম জেনারেট করি তাহলে কি ফর্ম আসে?
দেখো যেটা হচ্ছে এখানে বলা আছে সটুথ। তো সটুথ কেমন আসবে দেখো, লিনিয়ারলি বাড়লো। আর আমরা কি করেছি, এখানে ফল ব্যাক টাইমের কথা আমাদের কাছে বলা নেই, তার মানে এইটা পুরো স্ট্রেট লেভেলে আবার বাড়লো, আবার লেভেলে, তার মানে এই যে সটুথ চলে এলো। তাহলে আমাদের এইখান থেকে এই পর্যন্ত কি বলেছে, আমাদের কাছে বলেছে এটা সুইপ টাইম টিএস। তো টিএস বলে দেওয়া আছে কত, ইকুয়ালস টু 10 মিলি সেকেন্ড বলে দেওয়া আছে। তাহলে এইটা তো একটা সাইকেল, সটুথের ক্ষেত্রে এইটা তো একটা সাইকেল, এইটা তো একটা গোটা সাইকেল। তো তার মানে এখানে যদি 10 মিলি সেকেন্ড বলা থাকে, তাহলে আমরা কি জানি যে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/টাইম পিরিয়ড। তো এইটা একটা সাইকেল হলে টিএসটা যেটা সুইপ টাইম যেটা সেটাই তো টাইম পিরিয়ড। তার মানে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/10 মিলি সেকেন্ড যদি করি আমরা, তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে যে 100 হার্টজ। 100 হার্টজ, ঠিক আছে, 100 হার্টজ। বোঝা গেল? প্রথম কথা হচ্ছে সুইপ টাইম কোনটা জানতে হবে, কল ব্যাক টাইম জানতে হবে, অর রিট্রেস টাইম। ঠিক আছে, তো সেইটা হচ্ছে এইখান থেকে, এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ ওয়েভ, আর এটা হচ্ছে আমাদের শর্ট ওয়েভ। ঠিক আছে, এবার তাহলে নেক্সট 24, কোয়েশ্চেন নাম্বার 24 এ কি বলেছে, আ থ্রি ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর ক্যান বি স্টার্টেড উইথ, একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর কি দিয়ে আমরা স্টার্ট করতে পারি, অর্থাৎ কোন স্টার্টার দিয়ে আমরা স্টার্ট করতে পারি। দেখো তোমরা এটা জানো নিশ্চয়ই যে আপ টু 5 এইচপি, আপ টু 5 এইচপি পর্যন্ত আমরা কি স্টার্টার ইউজ করে থাকি, সেটা হচ্ছে ডল স্টার্টার, টি ওয়েল স্টার্টার অর্থাৎ ডাইরেক্ট অনলাইন স্টার্টার। তারপরে আপ টু 20 এইচপি, অথবা অনেকে বলে কি 25 এইচপি, 20 to 25 এইচপি আপ টু পর্যন্ত, সেটা হচ্ছে কি আমরা ইউজ করি, সেটা হচ্ছে স্টার ডেল্টা স্টার্টার, স্টার ডেল্টা স্টার্টার। অ্যান্ড বিয়ন্ড বিয়ন্ড 25 এইচপি আমরা কিন্তু এখানে ইউজ করি অটো ট্রান্সফর্মার, অটো ট্রান্সফর্মার স্টার্টার। তো দেখো আমরা তাহলে কোনগুলো দিয়ে স্টার্ট করতে পারবো, এখানে অটো ট্রান্সফর্মারের কথা বলা নেই। তাহলে দেখো এখানে আছে ডল স্টার্টার দিয়েও আমরা স্টার্ট করতে পারি, আবার স্টার ডেল্টা দিয়েও স্টার্ট করতে পারি, এখানে আমাদের কোনো রকম রেঞ্জ বলা নেই। তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, শুধু তো স্টার ডেল্টা স্টার্টার নয়, শুধু শুধু ডল স্টার্টার নয়, তাহলে তোমার এখানে হয়ে যাবে যে বোথ ডল অ্যান্ড স্টার ডেল্টা স্টার্টার, দুটোই কিন্তু আমরা এখানে ইউজ করে থাকি। আচ্ছা, নেক্সট question number 25, in a moving system of measuring instrument hair spring is made of, আমরা যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকি যেখানে কিন্তু আমরা একটা হেয়ার স্প্রিং ইউজ করি, মানে চুলের মতো একদম পাতলা একটা স্প্রিং আমরা কিন্তু ইউজ করে থাকি, যেটা কিনা স্পিন্ডেলের সঙ্গে কিন্তু কানেক্ট করা থাকে, স্পিন্ডেলের সঙ্গে কানেক্ট করা থাকে, স্পিন্ডেলের সঙ্গে কানেক্ট করা থাকে। তো সেই হেয়ার স্প্রিংটা কি কি করে, এক তো কোনো কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কারেন্ট কারেন্ট সাপ্লাইকে ইনপুট দেয়, ইনপুট টু দ্য ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। তো তাহলে দেখো, তো এই হেয়ার স্প্রিংটা কিসে তৈরি হতে হবে, তো তার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কি ক্রাইটেরিয়া না, দেখো এটা কি হতে হবে, প্রথম কথা নন ম্যাগনেটিক হতে হবে, নন ম্যাগনেটিক হতে হবে। তারপরে কি, নন ফ্যাটিক হতে হবে,
দেখো নন ম্যাগনেটিক হতে হবে মানে ম্যাগনেটিক কোনো ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্টেড হলে চলবে না। নন ফ্যাটিক মানে কি, এই স্প্রিংটা কি হবে যখনই পয়েন্টারটা, এই যে পয়েন্টারটা রয়েছে, পয়েন্টারটা মুভ হবে তখনই কি হবে, স্প্রিং টেনশনটা ওপেন হবে। আবার যখন পয়েন্টারটা একবার মুভ করবে তখন ওপেন হবে, আবার যখন ফিরে আসবে তখন আবার পূর্বের অবস্থায় স্প্রিংটা কিন্তু ফিরে আসবে। তো এইরকম বারবার যাতায়াত করার পরে যদি তার শেপটা চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এই স্প্রিংটা চলবে না। তাহলে তার জন্য নন ফ্যাটিক হতে হবে। আবার এটা ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্টেড বা ডিফ্লেক্টেড হলে কিন্তু হবে না, নন ম্যাগনেট মেটেরিয়াল হতে হবে। তো তার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কিন্তু আমাদের ফসফর ব্রোঞ্জ। ওকে, ফসফর ব্রোঞ্জের তৈরি এই স্প্রিং মেটেরিয়াল বা হেয়ার স্প্রিং, যেটা আমরা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কিন্তু ইউজ করে থাকি। বোঝা গেল? নেক্সট question number 26, the gas used in halogen lamp। দেখো হ্যালোজেন ল্যাম্পের ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি। তো দেখো আমরা কিন্তু যে সমস্ত ল্যাম্প ইউজ করে থাকি, তো ল্যাম্পের ভিতরে আমাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ কি, হ্যালোজেন। নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ হ্যালোজেন গ্যাস আমরা কিন্তু ব্যবহার করে থাকি। যেমনটা হচ্ছে খুব ভাইটাল একটা গ্যাস, সেটা হচ্ছে আর্গন। খুব ভাইটাল একটা গ্যাস আর্গন, যেটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। কোথায় কোথায় ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে সোডিয়াম ভেপার, সোডিয়াম ভেপারে আমরা ইউজ করে থাকি, মার্কারি ভেপারে আমরা ইউজ করে থাকি। মার্কারি ভেপারে আমরা ইউজ করে থাকি, সোডিয়াম ভেপার, মার্কারি ভেপার। বাট এখানে তো বলা আছে হ্যালোজেন ল্যাম্প। তো হ্যালোজেন ল্যাম্পের ক্ষেত্রে দেখো হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, আর্গন একটা নিষ্ক্রিয় গ্যাস, এগুলো সবই নিষ্ক্রিয় গ্যাস, বাট নাইট্রোজেন নয়। কিন্তু এখানে যেহেতু হ্যালোজেন ল্যাম্পের কথা বলা আছে, সো কিন্তু এখানে হ্যালোজেন অর্থাৎ দুটোই কিন্তু এর মধ্যে পড়ে, নিষ্ক্রিয় গ্যাস। তো আমরা টোটালি কিন্তু ল্যাম্পের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করি, যেটা কিন্তু হ্যালোজেন গ্রুপের মধ্যে পড়ে বা হ্যালোজেন গ্যাস বলি আমরা এটাকে। তো এখানে রাইট আনসার কি হয়ে যাবে, এখানে রাইট আনসার হয়ে যাবে হ্যালোজেন। ওকে, হ্যালোজেন গ্যাস আমরা কিন্তু ব্যবহার করে থাকি, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করে থাকি। বোঝা গেল? নেক্সট, টু ওয়ে সুইচ আর ইউজড ইন। টু ওয়ে সুইচ আমরা কোথায় ইউজ করে থাকি, টু ওয়ে সুইচ আমরা কোথায় ইউজ করে থাকি? দেখো ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং নয়, পাওয়ার ওয়ারিং, পাওয়ার ওয়ারিং এ তো আমরা টু ওয়ে সুইচ ইউজ করি না। রোড ওয়ারিং, না রোড ওয়ারিং এ আমরা ইউজ করি না। স্টেয়ারকেস ওয়ারিং এ কিন্তু আমাদের টু ওয়ে সুইচ ইউজ করতে হয়। কেমন করে আমাদের ইউজ করতে হয়, সাপোজ ধরো স্টেয়ারকেস মানে কি, স্টেয়ারকেস ওয়ারিং যেটা আমরা সিঁড়িতে করে থাকি, আমাদের বাড়ির সিঁড়িতে করে থাকি। তো সার্কিটটা যদি আমরা একটু দেখি, যদি একটা ল্যাম্প সাপোজ, এটা যদি একটা ল্যাম্প হয় তাহলে কি হবে, যে আমাদের টু ওয়ে সুইচ অর্থাৎ এইরকম যদি তার আমরা ইনলেটটা দেখি, তো আমাদের যেটা লাইন বা ফেজ যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ইনপুট হবে কোথায়, এখানে ইনপুট হবে। অ্যান্ড এটা তোমার হচ্ছে কানেক্ট করে দিলে, আর যেটা হচ্ছে তোমার নিউট্রাল যেটা রয়েছে সেটা তুমি নিয়ে চলে গেলে ডাইরেক্ট ল্যাম্প। তো এটা হচ্ছে সুইচ 1 S1 আর S2 এই দুটো দিয়েই কিন্তু তুমি এই ল্যাম্পটাকে অপারেট করতে পারবে, যেটাকে আমরা বলি কি স্টেয়ারকেস ওয়্যারিং। স্টেয়ারকেস ওয়্যারিং। ওকে, তাহলে আমাদের টু ওয়ে সুইচ আমরা কোথায় ইউজ করি, সেটা হচ্ছে স্টেয়ারকেস ওয়্যারিং। নেক্সট question number 28, iron, nickel and cobalt is death metal। আয়রন, নিকেল অ্যান্ড কোবাল্ট এরা কোন ধরনের মেটেরিয়াল? এরা দেখো আয়রন, নিকেল অ্যান্ড কোবাল্ট এরা কিন্তু ম্যাগনেট দ্বারা কিন্তু অ্যাট্রাক্ট হয়, তো ম্যাগনেট দ্বারা যারা অ্যাট্রাক্ট হয় তাদেরকে আমরা কি মেটেরিয়াল বলি, তাদেরকে আমরা বলি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। দেখো ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল মানে একদমই অ্যাট্রাক্ট হয় না,
প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল মানে খুব হালকা হালকা অ্যাট্রাক্ট হয়, খুব খুব বেশি ম্যাগনেটিক এফেক্ট হলে তবে কিন্তু ম্যাগনেটাইজড হয়, যেটাকে যখন আমরা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি হিসাবে ইউজ করি, এয়ার। এয়ার কিন্তু একটা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল। Question number 29. A transformer is said to be working at the maximum efficiency when? কখন একটা ট্রান্সফরমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেবে? তো দেখো, একটা ট্রান্সফরমার যেটা হচ্ছে এই সাইডটা হচ্ছে প্রাইমারি সাইড, এটা হচ্ছে সেকেন্ডারি সাইড। তো সেকেন্ডারি সাইড, যদি আমরা সেকেন্ডারি সাইডের ভোল্টেজকে V2 ধরি, আর যেটা সেকেন্ডারি কারেন্ট সেটাকে যদি আমরা I2 ধরে নিই, আর সেকেন্ডারি যে টোটাল লোড সেটাকে যদি আমরা, বা সেকেন্ডারি টোটাল রেজিস্ট্যান্স যেটা, সেটাকে যদি আমরা লোড, যদি সেকেন্ডারি টোটাল রেজিস্ট্যান্সটাকে R2 ধরে নিই, তাহলে আমরা কি বলতে পারি যে টোটাল আউটপুট যেটা, আউটপুট যেটা সেটা কত হবে, V2 I2, তাহলে V2 ইন্টু I2, আর সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে cos phi2। তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার। আর আমাদের এফিসিয়েন্সি সম্বন্ধে কি জানি? এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি ইকুয়ালস টু আউটপুট বাই ইনপুট। আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আউটপুট বাই ইনপুটটাকে আমরা লিখতে পারি আউটপুট প্লাস লসেস। আউটপুট প্লাস লসেস, তাহলে লসেসের মধ্যে কি কি পড়ে? লসেস যদি আমরা দেখি, সেটা হচ্ছে একটা আয়রন লস PI, আর একটা হচ্ছে কপার লস, তো I²R, তাই না? তো আমরা যেহেতু সেকেন্ডারি করছি, তো এটা I2 অ্যান্ড এটা R2 ধরে নিলাম। তাহলে দেখো, আমরা এই জায়গায় যদি লিখি, তাহলে আউটপুট আমরা কত পেয়েছি দেখো, V2 I2 cos phi2, তাহলে V2 ইন্টু I2 ইন্টু cos phi2 ডিভাইডেড বাই V2 ইন্টু I2 ইন্টু cos phi2 প্লাস, দেখো আমাদের তো আয়রন লস রয়েছে PI প্লাস কপার লস, সেটা হচ্ছে I2² প্লাস R2। এবারে আমরা যদি নিচের যে ডিনোমিনেটর রয়েছে তার থেকে যদি আমরা I2 কে কমন তুলে নিই, তাহলে কি হবে দেখো, V2 I2 cos phi2 ডিভাইডেড বাই, আমরা যদি I2 কে কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকছে এই পার্টে দেখো, V2 ইন্টু cos phi2 প্লাস, দেখো এখানে কিন্তু আয়রন লসে কিন্তু কারেন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে আমরা কি করছি এখানে PI বাই I2 করে দিচ্ছি, ঠিক আছে? প্লাস এখান থেকে একটা I আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের এখানে পড়ে থাকছে I2 প্লাস ইন্টু R2। ওকে, তাহলে এই থেকে যাচ্ছে, দেখো উপরে I2 রয়েছে, নিচে I2 রয়েছে, তো উপরের I2 নিচের I2 কেটে দিলে যেটা আমাদের থাকে সেটা হচ্ছে উপরে V2 ইন্টু cos phi2 ডিভাইডেড বাই নিচে থাকছে V2 cos phi2 প্লাস আয়রন লস বাই I2 প্লাস I2 ইন্টু R2। তো আমাদের যে এই যে ইকুয়েশনটা আমাদের আলটিমেটলি এসে দাঁড়ালো, সেই ইকুয়েশনটাকে ম্যাক্সিমাম হতে গেলে, অর্থাৎ আমাদের আউটপুট পাওয়ারটাকে, এফিসিয়েন্সিটাকে ম্যাক্সিমাম হতে গেলে, তাহলে আমাদের নিচের পার্টটা যত মিনিমাম হবে সেটাই তবে হবে আমাদের পুরো ইকুয়েশনটা ম্যাক্সিমাম। তাহলে নিচের পার্টটাকে মিনিমাম হতে গেলে আমাদের কি করতে হবে? নিচের পার্টটাকে যদি মিনিমাম হতে হয় তাহলে আমাদের ডেরিভেটিভ করতে হবে, সেটা হচ্ছে d অফ I2 রেসপেক্টে করতে হবে। তো এইটা যদি আমরা করি, V2 ইন্টু cos phi2 প্লাস PI অর্থাৎ আয়রন লস বাই I2 প্লাস I2 ইন্টু R2, এটা যদি আমরা করি তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে, দেখো এই পার্টটার এই পার্টটুকানি ডেরিভেটিভ করলে যেটা আসবে সেটা হচ্ছে যে 0, প্লাস এইটুকানি করলে এটা হয়ে যাবে মাইনাস PI বাই I2 স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে R2 ইকুয়ালস টু, আচ্ছা এই বলে দিয়ে এটাকে ইকুয়ালস টু 0 করতে হবে আমাদের, তবে হচ্ছে আমাদের মিনিমাম হবে।
তাহলে এটা ইকুয়ালস টু 0। তাহলে এটা ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে এটাকে এই পাশে নিয়ে চলে যাও, গেলে R2 ইকুয়ালস টু, সরি এটার সাথে ক্যালকুলেশন করলে কি হবে, I2 স্কোয়ার আর ইকুয়ালস টু চলে যাবে পিআইটা এই পারে, অর্থাৎ আয়রন লস। তাহলে I2 স্কোয়ার ইন্টু R2, এটা তো আমরা কপার লস ধরেছি, I2 স্কোয়ার ইন্টু R2, আর পিআইটাকে আমরা ধরেছি কিন্তু আয়রন লস। তাহলে এই দুটো লস অর্থাৎ আয়রন লস ইন্টু আয়রন লস এবং কপার লস যদি সমান হয় তখন কিনা আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবো একটা ট্রান্সফরমার। বোঝা গেল? আয়রন লস ইকুয়ালস টু কপার লস যখন হবে তখনই আমরা কি পাবো, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবো। বোঝা গেল? নেক্সট question number 30. The mass of material deposit over an electrode is, দেখো যে যখন ইলেকট্রোলাইসিস হয় তখন ইলেকট্রোলাইসিস প্রসেসের সময় তখন কি হয় যে একটা ইলেকট্রোডের একটা সাইড থেকে মাস হয়ে হয়ে অর্থাৎ এখান থেকে এসে আর একটা সাইডে এসে ডিপোজিট হয়, যে এই ডিপোজিটের পরিমাণটা কতটা, সেটা হচ্ছে যে মাস ডিপোজিট কতটা হবে সেটা কিসের কিসের উপর ডিপেন্ড করবে, প্রপোর্শনাল টু জেড ইন্টু আই ইন্টু টি। অর্থাৎ আমরা যদি বলি যে এম প্রপোর্শনাল টু জেড আইটি, তাহলে এম প্রপোর্শনাল টু এই আইটি মানে কি, আইটি মানে চার্জ, আর জেড মানে হচ্ছে তোমার জেড ইকুয়ালস টু কি, জেডটা কি, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। আর এই জেড এই আইটি মানে কি, আইটি মানে হচ্ছে কিউ, কিউ মানে কি চার্জ, চার্জকে আমরা আরেকটা ভাষায় কি লিখি, সেটা হচ্ছে কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি। কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি। তো দেখো এখানে এই যে মাস কতটা ডিপোজিট হবে না হবে সেটা কিসের কিসের উপর ডিপেন্ড করছে, এক তো জেড এর উপরে আর একটা কিউ এর উপরে। তাহলে এক হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট আর একটা হচ্ছে কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি, এই দুটোর উপর ডিপেন্ড করে বোঝা যাচ্ছে। দেখো একটা হচ্ছে কোথায় গেল, অপশন 2, প্রপোর্শনাল টু দ্য কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি, কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি অর্থাৎ চার্জ অ্যান্ড দ্য ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, যেটাকে আমরা জেড দ্বারা ডিনোট করেছি। ওকে, জেড দ্বারা ডিনোট করেছি। জেড ইকুয়ালস টু আমরা আর একটা জিনিস লিখতে পারি, জেড ইকুয়ালস টু যেটা হচ্ছে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ই বাই তোমার হচ্ছে ফ্যারাডেস কনস্ট্যান্ট, যেটা হচ্ছে ইলেকট্রোলাইসিসের ফ্যারাডেস কনস্ট্যান্ট। তো এইটা হচ্ছে তোমার জেড, জেডটা কোথা থেকে এসছে, জেড ইকুয়ালস টু ই বাই এফ। ই কি, ই বললাম হচ্ছে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, আর এফ ইকুয়ালস টু কি, ফ্যারাডেস কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। ওকে, বোঝা গেল যে কোথা থেকে এলো ইকুয়েশনটা, এটা হচ্ছে তোমার ইলেকট্রোলাইসিস প্রসেস যেখানে রয়েছে, ইলেকট্রোলাইসিস প্রসেস থেকে, যে ইলেকট্রোলাইসিস প্রসেসে একটা ইলেকট্রোড থেকে আর একটা ইলেকট্রোডের মাস কতটা ডিপোজিট হবে অথবা লিবারেট হবে সেটা কার কার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এন্ড কারেন্ট কতটা ফ্লো হচ্ছে, কতটা টাইম ধরে ফ্লো হচ্ছে, অর্থাৎ যে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট এন্ড চার্জের উপরে ডিপেন্ড করে কিন্তু কতটা মাস ডিপোজিট হবে অথবা লিবারেট হবে সেটা কিন্তু ডিটারমাইন করা যায় বা তার সাথে প্রপোর্শনাল রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন 2 হয়ে যাবে রাইট আনসার। ওকে, নেক্সট, a poker is used to, পোকার, পোকার দেখবে মাথাটা একটু সূচালো, ঠিক আছে, মাথাটা একটু সূচালো হয় এরকম দেখতে, এরকম দেখতে হয় পোকারটা। তো এইটা দিয়ে আমরা কি করি, এটা দিয়ে আমরা কি করি, এটা দিয়ে মেইনলি আমাদের কিন্তু উডেন উডেন যে বোর্ড বা উডেন যে কাজ রয়েছে, কাঠের কাজ রয়েছে, সেখানে আমরা কিন্তু হোল করতে ইউজ করে থাকি, হোল।
হোল্ড করতে আমরা কিন্তু ইউজ করে থাকি। তাহলে দেখো, এটা টাইটেন দ্য বোল্ট, কোনোদিনই আমরা এটাকে বোল্ট টাইট করতে পারবো না, কারণ আমার সেটা সেই কাজে ইউজ করা হয় না, বা সেই রকম এর প্রসেস কাজের জন্য তৈরি নয় এটা। মেক এ পাইলট হোলস টু ফিক্স দ্য উডেন স্ক্রিউ। এই যে পাইলট হোলস, আগে আমরা ওইটাকে হোলটা ঠিক করে নিই, তারপর আমরা কিন্তু এখানে উডেন কাঠের স্ক্রু, অর্থাৎ যেটাকে আমরা বাংলা ভাষায় বলি যে কাঠের প্যানা, সেটা আমরা কিন্তু যখন আমরা লাগানোর দরকার হয় তখন কিন্তু আমরা এই পোকারটা ইউজ করে থাকি। তাহলে অপশন 2 হয়ে যাবে রাইট আনসার। বাকিগুলো দেখো, লুজেন দ্য বোল্টস, আমরা তো লুজ করতে পারবো না এটা দিয়ে। কাট দ্য কন্ডিউট পাইপ, না একদমই নয়, এটা কাটার জন্য মোটেও কোনো ধারালো অংশ নেই। এটা শুধুমাত্র কিসের জন্য, আমি বললাম যে হোলস হোলস করার জন্য কিন্তু আমরা এটাকে ইউজ করে থাকি। ঠিক আছে, তাহলে অপশন 2 হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32। ইন দ্য কনটেক্সট অফ ফার্স্ট এড, ফার্স্ট এড এর সময় যে আমরা এবিসি সিস্টেম ইউজ করে থাকি, তো এবিসি সিস্টেমের ফুল ফর্ম আমাদের জানতে চাইছি। এবিসি সিস্টেমটা কি? তো এবিসি সিস্টেম যখনই আমাদের ফার্স্ট এড দেওয়া দরকার হয় তখনই আমাদের এবিসি সিস্টেম ইউজ করতে হয়। তো এবিসি সিস্টেমটা হচ্ছে যে এ স্ট্যান্ডস ফর এয়ারওয়ে, বি স্ট্যান্ডস ফর ব্রিদিং, সি স্ট্যান্ডস ফর সার্কুলেশন। তার মানে এয়ারওয়ে, ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন। দেখো কোথায় আছে এয়ারওয়ে, ব্রিথ, সার্কুলেশন, দেখো ব্রিথ আছে, ব্রিদিং নেই কিন্তু। এয়ার সিস্টেম আছে, এয়ারওয়ে নেই কিন্তু। এয়ারওয়ে, ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন, তো রাইট আনসার হয়ে যাবে কিন্তু অপশন 3। এয়ারওয়ে, ব্রিদিং, চেস্ট আছে, এখানে কিন্তু সার্কুলেশন নেই। তাহলে আমাদের এইটা হয়ে যাবে, এয়ারওয়েটা হচ্ছে 1 নম্বর, বি ফর ব্রিদিং 2 নম্বর, অ্যান্ড সার্কুলেশন হচ্ছে আমাদের 3 নম্বর। তাহলে এবিসি সিস্টেম হচ্ছে এয়ারওয়ে, ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33। In induction motor, double cage rotor is used. দেখো ডাবল কেজ রোটর কেন ইউজ করা হয়? প্রথম কথা হচ্ছে যে যখন আমাদের স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর আমরা ইউজ করছিলাম, সিঙ্গেল স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর, তো তখন আমাদের কি হচ্ছিল, আমাদের কিন্তু যে স্টার্টিং টর্কটা আমাদের কিন্তু যথেষ্ট হচ্ছিল না। ঠিক আছে, তো সেইটাকে ডেভেলপ করার জন্য, সেটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের কি দরকার পড়লো, আমাদের হাই স্টার্টিং টর্ক এর জন্য মোটর দরকার পড়লো। কিসের জন্য? হাই স্টার্টিং টর্ক দরকার। তার জন্য করে আমাদের ডাবল কেজ ইউজ করা হলো। তো ডাবল কেজটা কেমন না, আমাদের ডাবল কেজটা হচ্ছে যে বাইরে তো একটা আমাদের খাঁচা রয়েছে, বাইরে আমাদের একটা, যেটা হচ্ছে আগে সিঙ্গেল স্কুইরাল কেজে ছিল, বাইরে আমাদের একটা খাঁচা রয়েছে, বাট এর ভিতরে আরো একটা আমাদের কেজ বা রড, যেটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট রোটর, সেটা আমাদের ইউজ করা হলো। তো বাইরের রোটর যেটা রয়েছে সেটা এখন হচ্ছে কি করা হলো, যে তুলনামূলক ভিতরের কেজটা থেকে বাইরের রোটরটা বা কেজটা, সেটা হচ্ছে কিন্তু হাই রেজিস্টিভ লো ইন্ডাকটিভ, আর ভিতরের রোটর যেটা রয়েছে সেটা কেমন, সেটা হচ্ছে যে হাই ইন্ডাকটিভ অ্যান্ড লো রেজিস্ট্যান্স। তো এই রকম রোটর ইউজ করে আমাদের দেখা গেছে যে হাই স্টার্টিং টর্ক প্রোভাইড করতে পারছে তুলনামূলক সিঙ্গেল সিঙ্গেল স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের থেকে কিন্তু হাই স্টার্টিং টর্ক আমাদের এটা কিন্তু প্রোভাইড হচ্ছে। ওকে, তাহলে এখানে কি হয়ে যাবে, আমরা তাহলে ডাবল স্কুইরাল কেজ কেন ইউজ করলাম? হাই স্টার্টিং টর্ক প্রোভাইড করার জন্য, হাই স্টার্টিং টর্ক আমাদের দরকার, তার জন্য করে কিন্তু আমরা এখানে
ডাবল স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর আমরা ইউজ করলাম। ঠিক আছে, নেক্সট, the efficiency of a cell can be considered in efficiency of a cell অর্থাৎ একটা সেল অর্থাৎ ব্যাটারির এফিসিয়েন্সি আমরা কিভাবে মেজারমেন্ট করি বা ক্যাপাসিটি আমরা কিভাবে মেজারমেন্ট করি, সেটা হচ্ছে কিন্তু আমরা মেজারমেন্ট করি কিন্তু অ্যাম্পিয়ার আওয়ার। অ্যাম্পিয়ার আওয়ারে আমরা কিন্তু মেজারমেন্ট করি। দেখো এইচপি হচ্ছে আমাদের কোনো মেকানিক্যাল পাওয়ার অর্থাৎ মোটরে আমরা কিন্তু ইউজ করে থাকি, মোটর আমরা এইচপি তে মেজারমেন্ট করে থাকি। ওয়াট তো আমরা পাওয়ার মেজারমেন্ট করি। এন্ড কেভিএ রেটিং কিসে হয়, ট্রান্সফরমারে আমরা ইউজ করি, বাট এই যে এইচ অর্থাৎ অ্যাম্পিয়ার আওয়ার, তো এইটা হয়ে যাবে রাইট আনসার অ্যাম্পিয়ার আওয়ার। এটা কিন্তু আমরা একটা সেলের ক্যাপাসিটি বা সেলের এফিসিয়েন্সি মেজারমেন্ট করতে আমরা কিন্তু ব্যবহার করি। ঠিক আছে, নেক্সট, question number 35, the magnetic potential in a magnetic circuit can be measured in term of the magnetic potential। দেখবে যদি তোমরা ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড ম্যাগনেটিক সার্কিট দুটোকে কম্পেয়ার করো, দুটো কিন্তু অনেকটাই সিমিলার আছে। তো দেখো এটার ক্ষেত্রে কি হয়ে যাবে, ইলেকট্রিক্যাল সার্কিটে যেটা আমরা ভোল্টেজ বলছি, এখানে যদি আমরা ম্যাগনেটিক পোটেনশিয়াল ধরি সেটাকে কি বলি, সেটাকে আমরা বলি এমএমএফ অর্থাৎ ম্যাগনেটোমোটিভ ফোর্স। যেটা ভোল্টেজ অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিটে ভোল্টেজ না বলে আমি এখানে লিখলাম কি ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ, আর সেটা এখানে কি হয়ে যাবে এমএমএফ। এন্ড এখানে ধরো কারেন্ট যেটা রয়েছে এখানে সেটা কি রয়েছে, ফ্লাক্স রয়েছে। আর এখানে কি আছে তোমার ইলেকট্রিক্যাল সার্কিটের রেজিস্ট্যান্স আছে, যে কিনা কারেন্টকে বাধা দেয়। এখানে কি আছে, রিলাকটেন্স আছে। যদি তুমি ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড ম্যাগনেটিক সার্কিটকে কম্পেয়ার করো, তুমি এই সিমিলারিটিস গুলো তুমি অবশ্যই পাবে। ঠিক আছে, তো এইখানে যেটা ইএমএফ যেটা হচ্ছে আমাদের ভোল্টেজ পোটেনশিয়াল, আর এখানে ম্যাগনেটিক পোটেনশিয়াল সেটা কিন্তু এমএমএফ কিভাবে আমরা ডিফাইন করি, অ্যাম্পিয়ার ইনটু টার্ন দ্বারা আমরা কিন্তু এমএমএফ ডিফাইন করি। যেটার ইউনিট এমএমএফ এর একটা আলাদা কিন্তু ইউনিট রয়েছে, এমএমএফ এর ইউনিট তোমরা আগে জানতে বা কিনা আমি জানি না, সেটা হচ্ছে যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে কিন্তু গিলবার্ট হচ্ছে কিন্তু এমএমএফ এর ইউনিট। ওকে, তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে, ম্যাগনেটিক পোটেনশিয়াল সেটা হয়ে যাবে কিন্তু এমএমএফ। নেক্সট, the power factor of a DC circuit, কত হবে। দেখো যদি তুমি এখানে পাওয়ার ফ্যাক্টর আমরা ডিটারমাইন করি, তো পাওয়ার ফ্যাক্টরটা কি না, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে তুমি বলতে পারো যে কোসাইন অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট, কোসাইন অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট। তাহলে তুমি দেখো যদি পাওয়ার ফ্যাক্টর যদি আমরা এইভাবে ডিটারমাইন করতে চাই, তাহলে দেখো যদি আমাদের ডিসি সার্কিটে কি হয় সবসময় রেজিস্টিভ লোড, তাহলে রেজিস্টিভ লোড যদি হয় তাহলে ভি যেদিকে থাকে কারেন্ট কি হয় তার সাথে সেম ডিরেকশনে ফ্লো হয়, অর্থাৎ দে আর ইন ফেজ। তাহলে যদি ইন ফেজ হয় তাহলে তাদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, ভি আর আই এর মধ্যে, তাহলে ভি এন্ড আই এর মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। ভি আর আই এর মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে যদি 0 ডিগ্রি হয়, আমরা যদি এখান থেকে বলি যে cos অফ 0 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে 1, এখান থেকেও আমরা 1 ডিটারমাইন করতে পারি, cos 0 এর ভ্যালু 1 দেয়। তাহলে পাওয়ার ফ্যাক্টর 1 মানে কি ইউনিটি। তুমি যদি বলো যে না আমি এই ফর্মুলা এখান থেকে আমরা ইউজ করবো না, তাহলে কোথা থেকে ইউজ করবে, পাওয়ার ফ্যাক্টর আমরা আলাদা একভাবে লিখতে পারি,
সেটা হচ্ছে আর বাই জেড। জেড মানে কি ইম্পিডেন্স, জেড মানে কি ইম্পিডেন্স, তোমরা জানো ইম্পিডেন্স। তাহলে আর বাই জেড। তোমাকে কি বললাম যে ডিসি সার্কিট, ডিসি সার্কিট মানে এখানে লোড হিসাবে কে কাজ করবে, লোড হিসাবে কে কাজ করবে, লোড হিসাবে ওনলি রেজিস্ট্যান্স, অনলি রেজিস্ট্যান্স। যদি অনলি রেজিস্ট্যান্স থাকে তাহলে আমার যে ইম্পিডেন্সের কথা আমি বললাম যে লোড, সেটা হচ্ছে এখানে জেড এর পরিবর্তে তাহলে আমার রেজিস্ট্যান্স ও আর, আর ইম্পিডেন্সের জায়গায়ও কি হবে শুধুমাত্র আর। তাহলে এই আর বাই আর মানে কত, 1। তুমি এখান থেকেও ডিটারমাইন করতে পারো যে একটা ডিসি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কিন্তু ইউনিটি হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37, physical state of atmosphere, physical state of atmosphere, surface state of conductor, and distance between the conductor and the line voltage value is responsible for the production of। দেখো এই সমস্ত যে সমস্ত টার্মস গুলো এখানে ইউজ করা হয়েছে, দেখো ফিজিক্যাল স্টেট অফ অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারের ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে, সারফেস স্টেজের উপরে ডিপেন্ড করে, কন্ডাক্টরের সারফেসের উপর ডিপেন্ড করে, ডিস্টেন্স বিটুইন দ্য কন্ডাক্টরস, প্যারালাল কন্ডাক্টরস এর মাঝখানে ডিস্টেন্স, এইগুলোর উপরে ডিপেন্ড করে কি তৈরি হয়, কি এফেক্ট আসে, সেই এফেক্টটা হচ্ছে কিন্তু করোনা এফেক্ট। কেমন করে করোনা এফেক্ট হয় সেটা হচ্ছে যে ফিজিক্যাল স্টেট অফ অ্যাটমসফিয়ার। তুমি দেখবে এই যে করোনাটা হয়, করোনাটা কেন হয়, করোনা কেন হয় যে যখন আমরা একটা কন্ডাক্টর রান করছে, ধরো একটা কন্ডাক্টর স্ট্রেটলি রান করছে, তার চারিদিকে কি রয়েছে, তার চারিদিকে সেটা হচ্ছে এয়ার রয়েছে, তার চারিদিকে কি আছে, এয়ার রয়েছে, এয়ার। এয়ার মানে কি, এয়ার মানে এখানে কারা রয়েছে, আয়ন রয়েছে, আয়ন, তো আয়ন রয়েছে। তো এইরকম যখন এই আয়ন গুলো আয়োনাইজড হবে, এই যে কন্ডাক্টর এখান দিয়ে রান করছে এর তো একটা ভোল্টেজ আছে, তো এই ভোল্টেজের কারণে এর যে সারাউন্ডিং এয়ার রয়েছে, এয়ারের যে আয়ন গুলো রয়েছে এগুলো আয়োনাইজড হয়, ঠিক আছে, এগুলো আয়োনাইজড হয়। তো এই আয়োনাইজড হওয়ার কারণে এটা কিন্তু ভার্চুয়ালি, ভার্চুয়ালি আমরা বলতে পারি, ভার্চুয়ালি কিন্তু ক্রস সেকশন এরিয়া বেড়ে যায়। ইনক্রিজ হয়। ওকে, তাহলে দেখো কিভাবে এইগুলো ডিপেন্ড করছে, ভার্চুয়ালি ক্রস সেকশনাল এরিয়া ইনক্রিজ হচ্ছে কেমন করে, দেখো যখন ফিজিক্যাল স্টেট অফ অ্যাটমসফিয়ার বলতে কোন স্টেটটার কথা বলা হয়েছে, যখন তোমার নর্মাল ওয়েদার, তখন তোমার নর্মাল ইয়ার বা হাওয়া বইছে, যখন তোমার উইন্ডি ওয়েদার অর্থাৎ ঝোড়ো হাওয়া বইছে, তখন কি হবে, এখানে প্রচুর পরিমাণে আয়ন, আয়োনাইজড হবে, এখানে এর সারাউন্ডিং এয়ারে প্রচুর পরিমাণে কিন্তু আয়ন কিন্তু আয়োনাইজড হবে, তখন কিন্তু করোনার পরিমাণ কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে, তখন করোনার পরিমাণ কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, সারফেস অফ দ্য কন্ডাক্টর, যখন দেখবে আমরা আমরা যখন ডিসি 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 কারেন্ট ফ্লো করছিলাম, ঠিক আছে, তখন আমরা দেখেছিলাম যে আমাদের কিন্তু কারেন্টের একটা প্রবণতা আছে কি, সে কিন্তু কন্ডাক্টরের সারফেস দিয়ে প্রবাহ বা ফ্লো হওয়ার চেষ্টা করে, সারফেস দিয়ে ফ্লো হওয়ার চেষ্টা করে, ঠিক আছে। তো আমাদের অর্থাৎ কি এর সারফেস দিয়ে ফ্লো হয় মানে কি, এখানে একটা স্কিন এফেক্ট কাজ করে। তো এই স্কিন এফেক্টের থেকে বাঁচার জন্য, স্কিন এফেক্ট অর্থাৎ সলিড কন্ডাক্টরের স্কিন এফেক্টের হাত থেকে বাঁচার জন্য আমরা কি করি, স্ট্র্যান্ডেড ওয়্যার ব্যবহার করি এসিতে। তো স্ট্র্যান্ডেড ওয়্যার ব্যবহার করতে গিয়ে, স্ট্র্যান্ডেড ওয়্যার অর্থাৎ এরকম ভাবে আমরা স্ট্র্যান্ডেড ওয়্যার ব্যবহার করি। তো স্ট্র্যান্ডেড ওয়্যার ব্যবহার যখনই আমরা করলাম, একটা সলিড ওয়্যারের থেকে কিন্তু আমাদের তার সারফেসটা রাফ হয়ে গেল। তো রাফ হওয়ার কারণে তার চারিদিকে কিন্তু আয়ন যেগুলো রয়েছে, তাহলে স্কিন এফেক্ট কমাতে গিয়ে আমরা কিন্তু করোনা এফেক্ট বাড়িয়ে ফেললাম, তাই না, আমরা কিন্তু স্কিন এফেক্ট কমাতে গিয়ে করোনা এফেক্ট বাড়িয়ে ফেললাম। তাহলে দেখো আর কি বলেছে, ডিস্টেন্স বিটুইন দ্য কন্ডাক্টর এন্ড লাইন ভোল্টেজ, তাহলে ডিস্টেন্স বিটুইন দ্য কন্ডাক্টর, দেখো এইখানে একটা কন্ডাক্টর আমি এঁকেছি, আরো একটা কন্ডাক্টর এখান দিয়ে ধরো সাপোজ রান করেছে,
তাহলে এর একটা লাইন ভোল্টেজ রয়েছে, এর লাইন ভোল্টেজ রয়েছে, এরও লাইন ভোল্টেজ রয়েছে। দুজনের মধ্যে গ্যাপ, দুজনের মধ্যেকার এই যে গ্যাপ, এই গ্যাপটা যদি আমি তাদের ডায়ামিটারের তুলনায়, তাদের ডায়ামিটারের তুলনায় ডায়ামিটারের তুলনায় যদি তাদের ডিস্টেন্সটা ডিস্টেন্সটা ইনক্রিজ করে ডিস্টেন্সটা ইনক্রিজ করে দিই, তাহলে কি হবে? ধরো এইখানটায় আমার ছিল, এখন আমি কি করলাম, যেহেতু ডায়ামিটার এতটা রয়েছে, ডায়ামিটার থেকে আমি আরো একটু বাড়িয়ে দিলাম, আমি কি করলাম, কন্ডাক্টরটাকে এখানে সরিয়ে দিলাম। তাহলে এখন এই গ্যাপ, এই যে এর যে লাইন ভোল্টেজ আর এর যে লাইন ভোল্টেজ, দুজনের মধ্যেকার গ্যাপ অনেক বেড়ে গেছে। তাহলে কি হবে? করোনা এফেক্ট কিন্তু কমে যাবে। যদি আমি ডিস্টেন্স বাড়াই, ডায়ামিটারের তুলনায় যদি আমি ডিস্টেন্স ইনক্রিজ করি, তাহলে আমার কি হয়ে যাবে? করোনা লেস হয়ে যাবে, কমে যাবে, করোনা কমে যাবে। তাহলে বুঝতে পারলে ডিস্টেন্স লাইন ভোল্টেজের উপরেও সে কিন্তু করোনা রেসপন্সিবল। তাহলে এক তো সারফেসের উপরে রেসপন্সিবল, আচ্ছা অ্যাটমসফিয়ারের উপরে রেসপন্সিবল, অ্যান্ড কিন্তু লাইন ভোল্টেজ অ্যান্ড ডিস্টেন্সের উপরে রেসপন্সিবল। তাহলে বোঝা গেল এগুলো দিয়ে কি ডিফাইন করছে, সেটা হচ্ছে কিন্তু করোনা ডিফাইন করছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38, which type of following material has near zero temperature coefficient? দেখো জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট, প্রথম কথা জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট, অর্থাৎ তুমি টেম্পারেচার ইনক্রিজ করা সত্ত্বেও কিন্তু এই সমস্ত মেটেরিয়ালের রেজিস্ট্যান্স কিন্তু ইনক্রিজ করবে না, বা একদম যেহেতু নিয়ারলি সেহেতু খুব কম করবে, নেগলিজেবল করবে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তো জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে হচ্ছে তোমার কোন কোন মেটেরিয়াল, সেটা হচ্ছে কিন্তু ম্যাঙ্গানিন, ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টান, কনস্ট্যান্টান অ্যান্ড হচ্ছে ইউরেকা। ইউরেকা, এই তিনটে মেটেরিয়াল হচ্ছে কিন্তু জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট। জিরো টেম্পারেচার এই কোএফিসিয়েন্ট, এই যে ম্যাঙ্গানিন মেটেরিয়ালটা রয়েছে, এই ম্যাঙ্গানিন মেটেরিয়ালটা তৈরি কি দিয়ে হয়? সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ দিয়ে হয়। তো ম্যাঙ্গানিজ কি হচ্ছে, নিয়ারলি কিন্তু জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট, সেই জন্য কিন্তু আমার ম্যাঙ্গানিজ নিয়ে আমরা কিন্তু ম্যাঙ্গানিনটা তৈরি করি। ঠিক আছে, তো ম্যাঙ্গানিন হচ্ছে কিন্তু নিয়ারলি জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট, নিয়ারলি জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট মেটেরিয়াল। ঠিক আছে, বাদ বাকি দেখো কার্বন কিন্তু নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, কার্বন কিন্তু এটা একটা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে কি? তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করো, তাহলে রেজিস্ট্যান্স কমবে, আর যদি টেম্পারেচার ডিক্রিজ করো, তাহলে কি হবে? রেজিস্ট্যান্স বেড়ে যাবে। এটা হচ্ছে কার্বনের ধর্ম, অর্থাৎ নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। বাদ বাকি কি আছে দেখো, কন্ডাক্টিং মেটেরিয়াল, সেটা হচ্ছে আয়রন, অ্যালুমিনিয়াম, এরা কিন্তু কন্ডাক্টর, সো এরা কিন্তু পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, ঠিক আছে। বাদ বাকি কার্বন নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এবং সেটা হচ্ছে কিন্তু ম্যাঙ্গানিজ হয়ে যাবে আমাদের রাইট আনসার। ওকে, নেক্সট, ইউরেকা ইজ হোয়ার ইজ ইউজ। দেখো একটু আগেই বলছিলাম যে ইউরেকা কি, ইউরেকা ইউরেকা কি কাজে ইউজ করি আমরা? ইউরেকা হচ্ছে আমরা ইউজ করি, সেটা হচ্ছে অ্যাজ এ ভেরিয়েবল রেজিস্টার, অর্থাৎ ভেরিয়েবল রেজিস্টার আমরা যেটাকে আমরা বলি রিওস্ট্যাট। তো ইউরেকা একটু আগেই আমরা বললাম যে জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট, জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তো জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে, যে আমি একটু আগেই বললাম, টেম্পারেচার ইনক্রিজ করবো কিন্তু রেজিস্ট্যান্স ইনক্রিজ হবে না। তার মানে
আমরা যখনই কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাবো এখানে রেজিস্ট্যান্স মানে আর, তাহলে কারেন্ট ফ্লো করাবো তার মধ্যে দিয়ে যদি একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে সেখানে একটা আই স্কোয়ার আর টাইম যদি ধরে নিই তাহলে আই স্কোয়ার আর টি অর্থাৎ ইকুয়ালস টু হচ্ছে হিট। তাহলে এখানে হিট জেনারেট হবে, হিট জেনারেট হলে তাহলে কিন্তু যদি এটা একটা কন্ডাক্টিং মেটেরিয়াল হয়, ঠিক আছে, এটা যদি একটা কন্ডাক্টিং মেটেরিয়াল হয় অর্থাৎ পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ মেটেরিয়াল হতো তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্স আর একই থাকতো না, তাহলে ইনক্রিজ করে যেত। কিন্তু যেহেতু আমরা ইউরেকা ইউজ করেছি, ইউরেকা হচ্ছে একটা জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট, তো এই হিট জেনারেট হলেও এই রেজিস্ট্যান্সে কোনো রকম চেঞ্জেস হবে না, নো চেঞ্জ। সেই জন্য করে আমরা যখন রিওস্ট্যাট ইউজ করি তো রিওস্ট্যাটে কি দিয়ে তৈরি থাকে, ইউরেকা দিয়ে তৈরি থাকে। তো ইউরেকা থাকলে কি হবে, এখানে এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স হিসেবে তুমি ইউজ করতে পারো, কিন্তু তাহলে এখানে কোনো রকম হিটের জন্য মানে এই যে রেজিস্ট্যান্স রয়েছে সেই রেজিস্ট্যান্স ভ্যারি করবে না। ওকে, সেই জন্য ইউরেকা দিয়ে কিন্তু এই রিওস্ট্যাট তৈরি হয়। ওকে, নেক্সট question number 40. In induction motor, percentage slip is founded in the range of ইন্ডাকশন মোটরের পার্সেন্টেজ স্লিপ আমাদের রেঞ্জ কত? রেঞ্জ কিন্তু 2 to 5%, 2% to 5%। কেন? একটা এক্সাম্পল সাপোজ ধরো একটা 4 পোল ইন্ডাকশন, 4 পোল ইন্ডাকশন মোটর আর আমাদের ইন্ডিয়াতে যদি 50 হার্জ হয়, 50 হার্জ, তাহলে আমাদের এনএস কত? এনএস হয়ে যাবে তোমার 1500 আরপিএম, 1500 আরপিএম। আর যদি আমাদের রোটর, সাপোজ রোটর এন আর রোটর স্পিডটা যদি ধরে নিই, সাপোজ ধরো 1480, তাহলে আমাদের স্লিপ কত? স্লিপ ইকুয়ালস টু কি? এনএস মাইনাস এনআর বাই এনএস। তাহলে দেখো যদি দুটো মাইনাস করি তাহলে হয়ে যাচ্ছে 20/1000 ইন্টু 100%। আচ্ছা, এই পর্যন্ত হয়ে যাচ্ছে তোমার স্লিপ। যদি স্লিপ ইকুয়ালস টু এটা বলি তাহলে এটা তো স্লিপ। এবারে যদি আমাদের কি বলেছে পার্সেন্টেজ স্লিপ, তাহলে এটা পার্সেন্টেজ স্লিপে ডিফাইন করতে গেলে যদি আমরা এখানে পার্সেন্টেজ স্লিপ লিখি তাহলে 20 ইন্টু 1500 ইন্টু 100 করতে হবে। তাহলে 100 করলে দেখো কত আসে, সেটা হচ্ছে এটা 5 দিয়ে কাটলে এটা 3, 5 দিয়ে কাটলে এটা 4, তাহলে 4/3। সাপোজ ধরো 1.33 দেখেছো কত? 1.33 এলো, এত পার্সেন্ট স্লিপ। তাহলে স্লিপ এখানে এখানে ম্যাক্সিমাম যে 20 এলো এনএস মাইনাস এনআর, যেটা হচ্ছে আমাদের বলতে পারি যে রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড যেটা 20 এসছে, এটা কত ভ্যারি করতে পারে? 50ও ভ্যারি করে দেখো, তুমি ভ্যারি করে দেখবে যে খুব জোরে 5 থেকে 7 আসছে। ঠিক আছে, তো এই জন্য এটা কিন্তু ম্যাক্সিমাম 2 to 5% হয়। পার্সেন্টেজ স্লিপ একটা ইন্ডাকশন মোটরের পার্সেন্টেজ স্লিপ কিন্তু 2 to 5% হয়। ওকে,